আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব যে আর্লিয়েস্ট লাইফের বিভিন্ন সিমটম দেখে কিভাবে কোন মায়োজম নির্ণয় করা যায়। আর্লিয়েস্ট লাইফ, তার মধ্যে এক হচ্ছে উইপিং, কান্না বা ক্রাইং। 2 নম্বর হচ্ছে কোলে চড়ার অভ্যাস, স্বভাব। এইটা দেখে আমরা মায়োজম নির্ণয় করব। একটু দেখো স্যার। 3 নম্বর খাওয়া, তার খাওয়ার অভ্যাস দেখে আমরা মায়োজম চেক করব, চিহ্নিত করব। পায়খানা, তারপরে সেভিং, লেপিং, তাহলে আমরা কারো যদি ফিলোসফি জানতে চাই আর্লিয়েস্ট লাইফ, তাহলে আমাদেরকে এই বিষয়গুলোতে ধীরে ধীরে আসতে হবে। ধীরে ধীরে আমাদেরকে এই বিষয়গুলোতে আসতে হবে। প্রথমে যদি আমরা ধরে নিই কান্না, কারণ মানুষ জন্মের পরে প্রথম যে কাজটা করে সেটা কান্না। এরপরে মল, এরপরে খাওয়া এবং কোলে চড়া। এই দুটোর মধ্যে এই তিনটার মধ্যে কোনোটা আগে কোনোটা পরে হতেই পারে। হ্যাঁ, কেউ আগে খায় পরে পায়খানা করে, কেউ পরে খায় আগে পায়খানা করে, হতেই পারে। এরপরে ঘুরে বেড়ানোর একটা স্বভাব তৈরি হয়। এরপরে তার মধ্যে শেয়ারিং টেন্ডেন্সি আসে। এরপরে যখন সে প্রাইমারি স্কুলে পড়ে তার মধ্যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়। ওই সময় তার মধ্যে আরেকটা স্বভাব দেখা যায় জমানো, টাকা পয়সা জমানো। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমরা একজন মানুষের আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফি জানতে পারি। এখানে আমরা আরো কিছু জিনিস যোগ করতে পারি, যেমন খেলা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে পড়ালেখা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আস্তে আস্তে বাড়বে এগুলো, পড়া লেখা। এরপরে আরেকটা বিষয় বাড়বে, বকা খাওয়া। সে কেমন বকা খায়, বকা খাওয়া, সে যে বকা খায়। এই যে বিষয়গুলো, এইগুলো ক্রমান্বয়ে বয়স বাড়ার সাথে সাথে এগুলো আইটেমও আমাদের বেড়ে যাবে। কিন্তু একদম জীবনের প্রথম বিষয় যেটা, সেটা হলো কান্না। এই কান্না দেখে আমরা একজন মানুষের 6টা ট্রু ডিজিজকে আবিষ্কার করতে পারবো। এই কান্না দেখে একটা মানুষের 6টা ট্রু ডিজিজ আবিষ্কার করতে পারবো। পজ দাও, ইশারা বলি না, বললে তো লাগ। তো একজন মানুষের জীবনের আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফি জানার জন্য জানতে হবে আমাদেরকে কান্না, মল, কোলে চড়া, খাওয়া, বেড়ানো, শেয়ারিং, আকাঙ্ক্ষা বা অ্যাম্বিশন, সঞ্চয়, খেলা, পড়ালেখা, বকা খাওয়া। আস্তে আস্তে এগুলো জীবনে বাড়তেই থাকবে, এই পয়েন্টগুলো বাড়তেই থাকবে। কিন্তু মানব জীবনের একদম প্রাথমিক পর্যায়ে শুরু হয় কান্না থেকে। কান্নার পরে মলের পরে হয় খাওয়া, না হলে কোলে চড়া। কারো মলের আগেই কোল বা খাওয়ার বিষয়টা চলে আসে। এই যে কান্না, এই কান্না থেকে আমরা জানবো 6টা মায়োজমের কান্না কেমন। যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা 6টা মায়োজমের কান্না কেমন, 6টা মায়োজমের পায়খানা কেমন, 6টা মায়োজমের কোলে চড়া কেমন, 6টা মায়োজমের খাওয়া কেমন, 6টা মায়োজমের বেড়ানো কেমন, 6টা ট্রু ডিজিজের শেয়ারিং কেমন, 6টা ট্রু ডিজিজের অ্যাম্বিশন কেমন, 6টা ট্রু ডিজিজের সঞ্চয় কেমন, 6টা ট্রু ডিজিজের খেলা কেমন, 6টা ট্রু ডিজিজের পড়ালেখা কেমন, বকা খাওয়াটা কেমন, বকা ঝোকা যে খায় এইটা কেমন। 6টা ট্রু ডিজিজের 6 ধরনের হয়। আমাদের এই বিষয়গুলো থেকে আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফি বের করতে হবে। কি বললাম? আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ এর ফিলোসফি। এই যে আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফি,
এইটাকে আমরা বলি ইন্টারিং, এটার আরেক নাম হচ্ছে ইন্টারিং। অর্থাৎ আমি এক একটা মাইলুমে ঢুকছি, 6টা মাইলুমে ঢোকার রাস্তায় এটা হলো গেট, এটা হলো গেট, আর গেটের মধ্যে তালা আছে লাগানো, চাবি আছে আমাদের কাছে। এই চাবি দিয়ে এটাকে খুলে এটাকে কনফার্ম করতে হবে। তাহলেই আমাদের ইন্টারিং আর কনফার্মিং যদি হয়ে যায়, তাহলে আমরা ওই রোগীটার একটা সুন্দর ট্রিটমেন্ট দিতে পারবো। তাহলে এই আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফিটাই হচ্ছে আমাদের ইন্টারিং। এখানে আমাদেরকে শেয়ারিং, এগুলো হচ্ছে এই বিষয়গুলো সব হচ্ছে আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফি। আর আর্লিয়েস্ট পার্ট অফ লাইফের ফিলোসফিটা হচ্ছে আমাদের ইন্টারিং। কিসের ইন্টারিং? এক একটা মায়োজোমে ঢোকার ইন্টারিং। আমরা যে মায়োজোমের মধ্যে ঢুকবো সেটার ইন্টারিং পয়েন্টই হচ্ছে আর্লিয়েস্ট পার্ট অফ লাইফ। এখন আমরা একটা একটা করে আলোচনা করি, একটা একটা করে। তাহলে প্রথম আমাদের হলো কান্না। আর্লিয়েস্ট লাইফের কান্না কেমন? মানব জীবনের দুনিয়াতে মানুষ আসার পরে প্রথম যে কাজটা করে সেটা হলো কাঁদে। প্রথম কাজ হলো কান্না। প্রথম কাজ কি? কান্না। এখন যেই বাবুটা জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে তার কান্নাটা কেমন? একটা বিষয়, জন্মের সাথে সাথে কেঁদেছে, সাথে সাথেই সে কেঁদেছে। আরেকটা হলো অনেক পরে কেঁদেছে, অনেকক্ষণ পরে কেঁদেছে। তোমার সাউন্ডটা কমিয়ে দাও, বাইরের আওয়াজ আসতেছে অনেক বেশি। সাথেই কেঁদেছে, অনেকক্ষণ পর কেঁদেছে, অনেক চেষ্টার পর কেঁদেছে, অনেক চেষ্টার পর কেঁদেছে। এই তিনটা বিষয় সাধারণত কান্নার সাথে রিলেটেড। সাথে কেঁদেছে, অনেকক্ষণ পর কেঁদেছে, অনেক চেষ্টার পর কেঁদেছে। আর ডেঞ্জারাসতম জিনিস হলো কাঁদেনি। কাঁদেনি মানে 7 দিন, 8 দিন, 10 দিন, 20 দিন, 2 মাস, 4 মাস, 6 মাস কাঁদেনি। অনেকক্ষণ পর কেঁদেছে মানে 24 ঘন্টার মধ্যে কেঁদেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তাহলে কাঁদেইনি, আর কেঁদেছে কিন্তু কান্না থামেনি। থেমেছে বিরতি দিয়ে, হয় সারাদিন কাঁদে, নাহলে সারা রাত কাঁদে, অথবা কাঁদতেই থাকে, কোলে নিলে একটু থামে, কোলে না নিলে আর থামে না। এটা থামিনির পর্যায়ে পড়বে। তাহলে আমরা কি পেলাম? কান্নার সাথে সাথে থেমে যায়, কান্না অনেকক্ষণ পর থেমে যায়, অনেক চেষ্টার পর কান্না করে। অনেক চেষ্টার পর কান্না করে মানে কি? হয়তো তাকে মাথাটা নিচে দিয়ে ঝাঁকি দেওয়া হচ্ছে, ঠান্ডা পানি দেওয়া হচ্ছে, গরম পানি দেওয়া হচ্ছে, শরীরে আঁচড় দিয়ে রক্ত বের করে দেওয়া হচ্ছে, পিঞ্চিং করা হচ্ছে, পায়ের তালুতে হাতুড়ি দিয়ে পিটানো হচ্ছে। এগুলো করার পরে সে কাঁদছে। আর কাঁদেনি জন্মের পর। আমার এক পেশেন্ট আছে, সে জন্মের পরে তার বয়স 3.5 বছর, আজ পর্যন্ত কোনোদিন কাঁদেনি। 3.5 বছর বয়স। তার মা পারে না তো, তারপর পরীক্ষা করার জন্য ব্লেড দিয়ে হাত কেটে দিছে। কথা বলে না, টুকটাক কথা বলে, কোনো অনুভূতি নেই। খাট থেকে পড়ে গেল, তার কোনো অনুভূতি নেই। সে ব্যথাই বোঝে কিনা সন্দেহ আছে। এরপরে কাঁদেনি, আর কেঁদেছে কিন্তু কান্না থামেনি। এই যে কান্না, এই কান্নাগুলো দিয়ে দেখেন এখানে কয়টা? 1 2 3 4 5 কান্না আমাদের কয়দিন হওয়ার কথা? 6টা। তাহলে 5টা হইলো যে 6টা হবে তো, 5টাই হবে। কারণ এই যে আমরা একটা মায়োজম শিখি, একটা মায়োজম আছে না, পোস্ট ট্রমা সিনড্রোম, এ কখনোই সেকেন্ড সাইকেলে হবে না। এ কখনোই সেকেন্ড সাইকেল হবে না। তাহলে সেকেন্ড সাইকেলে কয়জন আসতে পারে? 5 জন। 5 জনের মেডিসিন কয়টা? 6টা। পিটিএস এর মেডিসিন 2টা, 8টা। পিটিএস এর 2টা। কার্বেস কার্বেনিউলিস সেই থেকে ভালো নেই,
তাহলে পিঠে যেহেতু সেকেন্ড সাইকেল আসবে না, তাহলে কান্না পাসপোর্ট কার্ডেরই হবে। ও এটা হলো কার্বো বেস আর কার্বো ও ফিক্সড, 4 নম্বর সাইকেল ও ফিক্সড। এটা হলো এর জায়গা হলো 4 সাইকেল, 4 সাইকেল এ ফিক্সড ওখানে। আরো অনেকে ফিক্সড, কিন্তু সবাই ঘুরে ফিরে সেকেন্ড সাইকেল আসতে পারে, থার্ড সাইকেল আসতে পারে, ও বেচারা কখনোই আসতে পারবে না। এই জন্য কান্না পাসপোর্ট কার্ড হয়ে গেছে। এখন একটা পেশেন্ট আমার সামনে বসে আছে, মনে করেন আমার এই যে নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই একজন পেশেন্ট, আমি ওনাকে নিয়ে আলোচনা করছি। এখন ওনার আমাকে জানতে হবে ওনার বাল্যকালে বা জন্মের সময় কান্না কেমন ছিল। নুরুল ইসলাম ভাইয়ের বয়স আছে কত বছর ভাই? 52। আজকে 52 বছর বয়স। আজকে কেন 10 বছর বয়সে একটা ছেলেকে জিজ্ঞাসা করলেও সে বলতে পারবে না যে সে জন্মের পরে কেঁদেছে কি কাঁদে। আমরা কেউই বলতে পারবো না। বলতে পারবে শুধু আমাদের মা বাবা বা যারা ওই সময় ছিল, বিশেষ করে নানি দাদি, নানি দাদি, কোনো কোনো ক্ষেত্রে খালা, কোনো কোনো ক্ষেত্রে ফুপু, হতে পারে, কিন্তু মা হলো মেয়ে। এখন আমাকে এই নুরুল ইসলাম ভাইয়ের মায়ের সাথে কথা বলে এটা আদায় করতে হবে। আর নুরুল ইসলাম ভাইয়ের বয়স যদি 52 হয়, নিশ্চয়ই ওনার মায়ের বয়স কোনোভাবে 80 কম হবে না, ধরে নিলাম। হ্যাঁ, এই 80 বছর বয়সের লোকটা কেমন করে 52 বছর বয়সের আগের কথা বলবে? সম্ভব। এই জন্যই রিয়াল আমি পেয়েছি। ওই মাটাকে শুধু মনে করেন আজকে 52 বছর আগে যাবে, ওই মাটা অসুস্থ আমার কাছে আসছে, মায়ের বাচ্চাকালে মা খাওয়া দাওয়া অন্যের সাথে শেয়ারিং করতো কিনা আমি কেমন করে জেনে নেব? পরবর্তী কার্যক্রম তার মাই বলবে। ওই 80 বছর 90 বছর 100 বছরের লোকটাই আমাকে তার পুরো ইতিহাস বলবে, কিন্তু সে বলবে না আমি তার দ্বারা বলাই। আমি যদি বলাই নিতে পারি তাহলে আমি রিয়াল হোমিওপ্যাথ, না হলে আমি রিয়াল হোমিওপ্যাথ না। আমার সামনে যে পেশেন্টটা বসে আছে তার বয়স 40, 50, 60, 70, 80, 90, 100, তার কাছ থেকে তার প্রথম জীবনের সমস্ত কথাগুলো আমি বের করে দিতে পারছি, তাহলে বোঝা যায় আমি রিয়াল হোমিওপ্যাথ। বের করতে পারি না তাহলে আমি রিয়াল হোমিওপ্যাথ। যেমন সেদিন একজন ডাক্তারবাবু আমাকে রিং দিয়ে বলছে, স্যার আমার রোগীটা তো কি বলবো স্যার, এই যে দাউদ আর সুলগানি খালি বারে আর বারে পুরো গায়ে হয়ে যাচ্ছে স্যার। তাহলে ওর ফিলোসফি নিছো? বলে স্যার ফিলোসফি কিছুই জানে না, কিচ্ছু তার মনে নেই। আর শোনার চেষ্টা করো। স্যার বহুত চেষ্টা করছি স্যার। ওই লোক বলে বাবা মোর তুই গিয়াও কমাও, চুলকানি কমাও। কিসের মোর ছোটবেলার কথা শুনিস? সে পারেনি। আমি ডাক্তার সাহেব বলছি, শোনেন ডাক্তার সাহেব, আগে আপনার চিকিৎসা হওয়া দরকার, আর নাহলে চেম্বার বন্ধ করে আগে রিয়েল হোমিওপ্যাথি শেখেন, তারপরে রিয়েল হোমিওপ্যাথি করেন। আজকে বলে বললো কি দরকার, আগে শেখো পরে রোগী দেখো। তো ওই লোকটার কাছ থেকে আমাকে বের করে দিতে হবে, বের করারও একটা পদ্ধতি আছে, সেটা আমাকে শিখতে হবে। এই জন্য আমরা একটা শব্দ সবসময় বলি, সব সময় সিক্স সেন্স। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয়কে সবসময় কাজে লাগাতে হবে এবং ষষ্ঠ ইন্দ্রিয়কে আমাদের সজাগ রাখতে হবে। এই সিক্স সেন্স, যার সিক্স সেন্স যত বেশি সে তত ভালো ডাক্তার। এই সিক্স সেন্স আমাদের ঠিক থাকতে হবে। সিক্স সেন্স যদি আমরা আমাদের সিক্স সেন্সকে ডেভেলপ করতে না পারি, আমরা আমাদের সিক্স সেন্সকে অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমরা রোগীর কাছে প্রতিবার হেরে যাব। রোগীর কাছ থেকে আমরা ইনফরমেশনগুলো ঠিক মতো নিতে পারবো না। এই জন্য সিক্স সেন্সকে আমাদের ডেভেলপ করতে হবে এবং কাজে লাগাতে হবে, কাজে লাগিয়ে ওকে অ্যাক্টিভ করতে হবে। যেমন নুসলাম ভাইয়ের চেম্বারে আমরা যে সেদিন ফ্রি ক্যাম্পিং করলাম, করার পরে কি হলো, একটা মেডিকেল থেকে রোগী নিয়ে আসা হলো 12 তারিখে সে ডিসচার্জ। যখন নিয়ে আসলো সে তার মেয়ের গায়ে ভর দিয়ে হেঁটে আসলো। ওষুধ খাওয়ানোর পরে নাহিদা ম্যাডাম জিজ্ঞাসা করলো কেমন লাগতেছে, ভিতরে বসেছিল আমার না কিচ্ছু বুঝি না, এলাই হবে। নাহিদা ম্যাডাম আবার একটু রেস্ট নিয়ে পরে বললে দাঁড়ান তো, এর আগে তাকে দাঁড়াতে বলছিল, সে দাঁড়াতে পারে না, দাঁড়ান তো, সে কিন্তু দাঁড়ায়। আমি বলছি ঠিক আছে,
আপনি বাইরে গিয়ে বসেন, আমরা দেখছি। আবার একটা ওষুধ খাইয়ে দেওয়া হলো তাকে। বাইরে গিয়ে বসলো, তার সাথে কথাবার্তা বললাম, না আমার কোনো উপকার হয় আমি কিছুই বুঝছি না, আমার কোনো উপকারই হয়নি। সে খেতে পারে না আজ কতদিন থেকে, তাকে জুস করে খাওয়ায়। আমরা যখন ওখানে সরে আসলাম, নাসির খেয়াল করলো যে একটু পরে তার ছেলে না জামাই তার জন্য ফল নিয়ে আসছে, ফল খাইছে, পাউরুটি খাইছে, কলা খাইছে, কমলাও খাইছে, মুখ দিয়ে খাইছে, জুস করে দিতে হয়নি। কিন্তু সে আমাদেরকে কি বললো, আমরা ওইভাবে ভাইটাল দিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে দেখা হলো তাকে, সে দাঁড়াতে পারে, দেখা হলো যে সে এখন খাবার খাচ্ছে, এইটাই হলো সিক্স সেন্স। মানে ইমিডিয়েট কাজ করলো যে আমি একটা রোগী আমার চেম্বারে ওখানে ধরা বলতে না পার। জি, একটা রোগী আমার চেম্বারে এসেছে, আমার কাছ থেকে ওষুধ নিয়ে চলে গেছে। হ্যাঁ, প্রথম দিন আসছে, এসে আমার সাথে কথাই ঠিক মতো বলেন না, না বলে ওষুধ নিয়ে চলে গেছে। পরের দিন আসছে, এসে আমাকে রুমে ঢুকছে, সে আমার সাথে ভাব বিনিময় করলো। এরপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম এবং সব শুনে বুঝলাম যে আসলে তার কোনো ফিজিক্যাল এবং মেন্টাল কোনো পরিবর্তন হয়নি। ফিজিক্যাল এবং মেন্টাল কোনো পরিবর্তন তার হয়নি, কিন্তু আমি দেখেছি তার পরিবর্তন হয়েছে। কারণ সে আমার চেম্বারে এসে আমার সাথে ভাব বিনিময় করেছে, প্রথম কাজ সেটা করেছে, এই সালাম দিয়েছে, কেমন আছে ডাক্তার সাহেব। এটাই সুস্থতার লক্ষণ। আগের দিন তো সেই কথা বলেনি। আগের দিন আর আজকের ভিজিটের মধ্যে পার্থক্যটা কি, এটা আমাকে খুঁজে বের করতে হবে। ওই যে এসে সালাম দিল, আগের দিন তো সালাম দেয়নি, এইটা আমাকে খেয়াল রাখতে হবে। এইটা হলো সিক্স সেন্স। এই সিক্স সেন্স যদি আমার ঠিক না থাকে, তাহলে আমার করার কিছু থাকবে না। তাহলে এখন একজন বাচ্চা জন্মের সাথে সাথে কেঁদেছে, আমরা এই বাচ্চাকে স্বাভাবিক বাচ্চা হিসেবে নেব। জন্মের সাথে সাথে কেঁদেছে, জন্ম হয়ে অনেক চেষ্টার পর কেঁদেছে, অস্বাভাবিক বাচ্চা। অনেকক্ষণ পর কেঁদেছে, অস্বাভাবিক বাচ্চা। কাঁদেনি, এই দুটো হলো সুপার অস্বাভাবিক। অস্বাভাবিক প্লাস বেশি খারাপ আছে, এরা অস্বাভাবিক, কিন্তু এরা অস্বাভাবিক প্লাস। কারণ সে 2 দিন 4 দিন 5 দিন 7 দিন কাঁদেনি, এটা অস্বাভাবিক। কান্না থামায়নি, এটা অস্বাভাবিক। এখন যখন অস্বাভাবিক হয় সেটাকে আমরা বলি ভয়ঙ্কর। আর যখন ভয়ঙ্কর হয় কি হয়, হাইড্রোফোবিনাম, পিআরএস, সে পিআরএস এ চলে গেল। কাঁদেনি অথবা কান্না থামায়নি, এটা আমরা হাইড্রোফোবিনামের দিকে নিয়ে যাব। এখন সাথে সাথেই কেঁদেছে, স্বাভাবিক। এখন অনেকক্ষণ পর কেঁদেছে, অস্বাভাবিক। অনেক চেষ্টার পর কেঁদেছে, অস্বাভাবিক। কান্নার যে কোনো দুর্ধর্ষতাই হাইড্রোফোবিনাম। এই 4টাই হাইড্রোফোবিনাম। তাহলে আমি একটু আগে বললাম যে এই 5টা ট্যুরিজম যায়, কি হয়ে যাবে সেটা আসছি আমরা। আমি এগুলো সব মুছে ফেললাম। স্যার এই যে সাথে সাথে কান্না, এটা তো নরমাল, স্বাভাবিক। এটা হ্যাঁ, এখানে তো আর কিছু এটা নিয়ে আমাদের ভাববার কিছু নেই। এখন পরের স্টেজে আমরা যাব। ওইটা যে আপনি বলেন স্যার 5টা, হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে, ওইটাতে কি অবশ্যই আছে। সাথে সাথে কান্না দিয়ে শুরু করব। হ্যাঁ, ওইটা দিয়ে শুরু। আচ্ছা, জন্মের পরে কেঁদেছে, সাথে সাথেই কেঁদেছে। এরপরে কান্না শুরু করছে, আর কান্না থামে না। কান্না শুরু করছে, আর কান্না থামে না। মা দুধ দিতে পারছে না, দুধ নেই। মা কোলে নিতে পারছে না, কারণ সিজারিয়ান বেবি, পেট কাটা। তাহলে এখন সাথে খালা আছে, খালা কোলে নিচ্ছে, কান্না থামে না। নার্স এসে কোলে নিচ্ছে, কান্না থামে না। ফিডার মুখে দিচ্ছে, কান্না থামে না। আত্মীয় স্বজন কোলে নিচ্ছে, কান্না থামে না। একজন দেখছ তো, ওর মায়ের ঘাড় ফেলে তো শুতিয়েছে, শুধু ও মায়ের কোলে হাতের উপরে মাথা রাখতেই বাচ্চার কান্না থামে। তাহলে এই বাচ্চাটা
যার মায়ের টাচ পেয়ে মায়ের গন্ধ পেয়ে কান্না থেমে গেল, সে এক বিশেষ ধরনের বাচ্চা। এটা হলো কান্নাটা হলো জন্মের পরে কেঁদেছে, তারপরে হ্যাঁ কান্না শুরু করছে, থামতেছে না, মায়ের কাছে যাবে কান্না আসার পরে থামবে। তাহলে মায়ের কাছে কান্না থামবে। এবার 2 নম্বরে দেখেন, কান্না স্বাভাবিকই ছিল, এরপরে কান্না শুরু করছে, নার্স আসি করে দিছে, কত আদর করতেছে, কত ইয়ে করতেছে, কান্না আর থামে না। মা তো নেই, মাকে ড্রেসিং করার জন্য নিয়ে গেছে আবার। এখন এই নার্স করে নেয়, ওই নার্স করে নেয়, আশেপাশের লোকজন আসছিল তারা করে নেয়, কারো কাছেই থামে না। যেই বাবার কাছে দিচ্ছে তার কান্না থেমে গেছে। এখন এখানে বাবার জায়গায় বোনও হতে পারে, বোনের জায়গায় ভাইও হতে পারে। ফ্যামিলি স্যার, হ্যাঁ, ফ্যামিলির কেউ একজন কোলে নেওয়ার পরে তার কান্না থেমে গেছে। এরপরে কান্না স্বাভাবিকই ছিল, কান্না শুরু করেছে কোনো একজন ব্যক্তি কোলে নেওয়ার পরে তার কান্না থেমে গেল। কোনো একজন ব্যক্তি, যে কোনো কোল হতে পারে, নার্সেরও কোল হতে পারে, এলাকাবাসীরও হতে পারে, ডাক্তারের হতে পারে, যে কারো কোল হতে পারে, কান্না থেমে গেল, হয় না? আবার দেখেন, বাচ্চা কান্না স্বাভাবিকই ছিল, পরে কান্না শুরু করলো, সবাই কোলে নিছে, কেউ থামাইতে পারেনি, মায়ের কাছে দিছে, তাও থামে না, আছে না? মায়ের কোলে বাচ্চা কাঁদে, এরপরে যখন মা কষ্ট মষ্ট করে বুকটা বের করে দিল, কিছুই বের হচ্ছে না, এখন তো বের হবে না, বের হওয়ার সময়ই হয়তো হয়নি, কিন্তু মুখে ওইটা দেওয়ার সাথে সাথে সে কান্না থাকে, খাওয়ানোর সাথে সাথে কান্না। তাহলে খেয়ে কান্না থামানো, ঠিক আছে? আরেক বাচ্চা কাঁদতেছে, স্বাভাবিকই ছিল কান্না, পরে কান্না শুরু করছে। এখন এই বাচ্চা যখনই কাঁদে, যে কেউ একটু কোলে নিয়ে যদি ফিডার দেয়, বা মা বুকে দিয়ে দুধ দেয়, বা কেউ একটু আঙুলটা মুখের মধ্যে দিয়ে দেয়, এক ফোঁটা মধু দিয়ে দেয়, বাস সে তার কান্না থেমে যায়। যে কোনো কিছুতে তার কান্না থেমে যায়। এই যে কান্না থেমে গেল, এই যে কান্না থেমে গেল, ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে, আপনারাই বলেন এখন কোনটা কোন ট্রু ডিজিজ চলে যায়? বুঝতে পারেন ট্রু ডিজিজ গুলো এখানে? মিজান সাহেব, এই যে কান্না থেমে যাচ্ছে বিভিন্ন কারণে, এখান থেকে ট্রু ডিজিজ গুলো বের করতে পারেন? মা ছাড়া কারো কাছে কান্না থামে না, মা মা সারা কারো কাছে থামেনি, কোন নার্স, মা, বাবা, ভাই, বোন, খালা, নানা, দাদা, চাচা, কারো কাছে না, খালি মায়ের হাতের বুনিয়ে ফেলে দিয়েছে, কান্না থেমে গেছে, মায়ের গায়ের গন্ধ পাওয়ার সাথে সাথে। পেয়েছেন পিয়ারেস? বাবা, মা, ভাই, বোনের কাছে এসে কান্না থেমে গেল, বলো ফাতেমা, মরিয়ম বুঝে ফেলছো তো? পরিবার কেন্দ্রিক সাইকোটিক, আবার থুজা, আমরা ট্রু ডিজিজ আলোচনা করছি না, ওটা তো মেডিসিন, ঠিক আছে? জিরাম্বো দেখো, যে কোনো কোলে গেলে কান্না থেমে যায়, বাবা ভাই বোন না, যে কোনো কোলে গেলে তার কান্না থেমে যায়। টিউবারকুলোডাইসিস, খাবার দিলে কান্না থেমে যায়, স্বার্থপরতা, পাচ্ছো? আর যে কোনো কিছুতেই তার কান্না থেমে যায়। এইবার বলো, এইটা টিডিএস না এইটা টিডিএস? যে কোনো কোলে গেলে কান্না থেমে যায়, এইটা টিডিএস না যে কোনো কিছুতেই তার কান্না থেমে যায়, এইটা টিডিএস? এইটা টিডিএস, এইটা হলো সরিক। ওর কোল দরকার একটা, কোলের জন্য কাছে, যে কেউ কোলে নেবে ওর কান্না থেমে গেল, বাস শেষ। হলো 5 প্রকারের কান্না, সব হয়ে যাবে এখানে। তো সেই এক কান্না সাথে সাথে কাঁদলেও আমরা এই 5টা পেয়ে যাব। সাথে সাথে মায়ের কাছে মায়ের কান্না, তারপরে কান্নাটা আমি নেব না, সাথে সাথে কান্না হয়ে কেঁদেছে, তারপরে কান্নাটা এই মায়ের কাছে পিয়ার, মা ছাড়া কারো কাছে থেমে না, মা মানে পিয়ারেস না। আচ্ছা, আপনার বাচ্চা জন্মের সাথে কেঁদেছে? হ্যাঁ কেঁদেছে। আচ্ছা, এরপরে কান্নাকাটি করতো? হ্যাঁ করতো। কি করলে কান্নাটা থামতো? তো কি বলবো ডাক্তার সাহেব, ও পৃথিবীতে আমাকে ছাড়া কাউকে বোঝে না। সেই জন্মের যখন তার বয়স 10 মিনিট তখন থেকে আমাকে দরকার, এখনো তার আমাকে দরকার। কি এলো?
পিয়ারেস সুপার গ্লুর মতো অ্যাটাচমেন্ট। পিয়ারেস ক্লিয়ার? কান্না আচ্ছা, মাঝে মাঝে কান্না করতো, হ্যাঁ করতো, তো কি করলে থামতো? ও তো হয় মা কোলে নিতে হবে, না বাবা কোলে নিতে হবে, না ভাই না বোন, এর বাইরে তো কাউকে চেনে না। চলে গেল সাইকোটিক। কি করলে কান্না থামতো? যে কেউ একজন কোলে নিলে কান্না থেমে যেত। কে নিত? কি করলে কান্না থামতো? ওরে বাবা, কেউ কোলে নিলে কান্না থামতো না, যতক্ষণ পর্যন্ত না ওকে খাবার দিতে হতো। আর মা কোলে নিয়ে খেতে দিক, আর অন্য কেউ কোলে নিয়ে ওই ফিডার দিক, খাবার দিলে ওর কান্না ঠান্ডা। ও বাচ্চা দুনিয়ার কিছু বোঝে না খাবার ছাড়া। সিভিলিটি। আচ্ছা, কান্না করতো, হ্যাঁ করতো, কি করলো হতো না, ও একটু গিয়ে কথা বললে, একটু কোলে নিলে, একটু হাঁটে বেড়ালে, একটু হাতে একটা খেলার জিনিস দিলে কান্না থাকে। জীবনে একটা জিনিসের সাথে হলো স্যার আজকে আমার। তো এই যে কান্না, প্রত্যেকটা কান্নার আলাদা আলাদা চরিত্র আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, আলাদা আলাদা ডিজিজ আছে, আলাদা আলাদা মেডিসিন আছে প্রত্যেকটা কান্না। এই কান্নাকে যতক্ষণ পর্যন্ত আমরা ইন্ডিভিজুয়াল, এটাকে বলা হয় ইন্ডিভিজুয়ালাইজড করা। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল, একদম স্বতন্ত্রীকরণ, না না আলাদা। কাদা থেকে এই কাদা না, এই কান্না না, এই কান্না না, এই কান্না না, এই কান্না, কোন কান্না? আমি ফিরে সেই কান্নায় যখন আমি ফিরে আসব, তখন আমি তার রোগ আমি নির্ণয় হয়ে করতে পারবো। আপনাকে ফোন দিচ্ছি, ঠিক আছে? এই এক কান্না থেকে তার সমস্ত কিছু বের হয়ে আসবে। এখন বাচ্চা জন্ম নিয়েছে, জানেন ডাক্তার বাবু, আমার বাচ্চা জন্ম নিয়েছে, কোনোদিন বেচারা রাত্রে আমাদের কাউকে ঘুমাইতে দেয় না। তাহলে কি কান্না তো থামেই না, হয়তো কান্না করে ভয়ঙ্কর কান্না। তাহলে চলে গেল এখানে। কি বলবো ডাক্তার বাবু, আমার বাচ্চা হীরার টুকরা, তার বয়স এই যে 6 মাস, পাশের বাড়িরও কেউ জানে না যে এই বাড়িতে একটা বাচ্চা আছে। তো নিল একদম ঠান্ডা, ভোগ লাগলেও কাঁদবে না, ক্ষুধা লাগলেও কাঁদবে না, পোশাক করলেও কাঁদবে না, পায়না করলেও কাঁদবে না, কোলে নিলেও কাঁদবে না, কোল থেকে নামা রাখলেও কাঁদবে না, পিঁপড়া কামড়ালেও কাঁদবে না। তাহলে কি বাচ্চা এটা? পিয়ারেস কেমনে বিয়ে? না ভালো, কত সুন্দর না? না স্যার, হ্যাঁ ভালো কিন্তু ভালো না স্যার। হ্যাঁ, বেশি ভালো না, সেটাও বিয়ারে। দারুণ বলেছে ভাইজান আমার। আমি জাস্ট একটু বাজিয়ে দেখলাম যে আপনাদের কনফিডেন্স লেভেলটা কোথায়। তারপর স্যার এটা যে মানে মানে? যন্ত্রণা, খুব জ্বালা যন্ত্রণা করে, হ্যাঁ। স্যার যন্ত্রণা থাকতে পারে না, এটাও তো পিয়ারেস। হ্যাঁ, অতিরিক্ত যন্ত্রণা পিয়ারেস। আর মানে অতিরিক্ত এত ভালো দুষ্টামি বিয়ে। করে ওটাও পিয়ারেস। কথা না বলে চুপচাপ আছে, কোনো জ্বালা কিচ্ছু না, ওটাও পিয়ারেস। একদম। এই জন্য বেশি ভালো না, আর খারাপ তো খারাপ, দুটাই পিয়ারেস। কান্না থামেনি, কাঁদেনি, দুটাই পিয়ারেস। তা কি হলো? কাঁদেনি মানে তো ভালো। জানেন আমার বাচ্চাটা হীরার টুকরা। এই যে ও আমার মায়ের পেটে আসছে, আমি টেনে পেয়েছি হয়েছে, আমি জানি না কখন, এমনি কেমন যেন একটু লাগতেছিল, মনে হয় যে পানি হচ্ছে, বিছানে যাইতে গেছি, শুয়েছে, বাচ্চাটা হয়ে গেল। আর নার্স লাগে নাই, দায়ী লাগে নাই, কিছু লাগে না। একটা বাচ্চার অল্প করে একটা ফিরে এখন পর্যন্ত এই যে বাচ্চাটা আমার বড় হয়ে গেল, অনার্সে পড়ে, মাস্টার্সে পড়ে, ভার্সিটিতে পড়ে, কোনোদিন বলতে হয় না বাবা পড়তে বসে। কোনোদিন ওর জন্য 4 আনা পয়সা ডাক্তারকে দিতে হয়নি। ডাক্তার সাহেব কি বলবো, আমার হীরার টুকরা বাচ্চা, সেই হীরার টুকরা বাচ্চা তো এখানে, সেই হীরার টুকরা বাচ্চা পিয়ারেস। আমার কাছে আছে একটা বাচ্চা, এখন রাজশাহী ভার্সিটিতে ভর্তি হয়েছে। জগন্নাথে সে ভর্তি মেধা তালিকায় 3rd হয়েছিল। তাহলে আমি মনে হয় আসছিলাম ওই দিন, ওই যে ওর খালা নিয়ে আসছিল। মিঠাপুকুরে 3rd হয়েছিল সে জগন্নাথ ভার্সিটি ভর্তিতে। হীরার টুকরা বাচ্চা, এখন তার রোগ দেখা দিয়েছে, গ্রাজুয়ালি বাড়ছে একের পর এক চলছে, কোনোভাবেই এখন তারা সাইকিস্ট্রি দেখাইতে চাচ্ছে। আমি তো অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। তার বাড়াবাড়ি কতবার আমরা একটু দেখি না। এতদিন কিন্তু কিছু হয়নি, ইন্টারমিডিয়েট পর্যন্ত তাকে কোনোদিন 4 আনার ওষুধ খাওয়াতে হয়নি, এখন শুরু হয়ে গেছে। অলরেডি মনে হয় 1 বছরে ওরা কয়েক লক্ষ টাকা খরচ করে দিচ্ছে। আমার কাছে পারমিশন নেই, স্যার এই ওই ডাক্তারটাকে একটু দেখেন। ওরা দেখাচ্ছে, আমি না করবো, দেখা আমার আশেপাশে দেখি। আর আমার তো লাভ, যতবার বাইরে ডাক্তার দেখাবে, ওষুধ খাওয়াবে, পিটিস হবে, আর আমার জন্য সুবিধা। আবার নতুন কিছু শুরু হবে। আমি না করি এটা, দেখো। এই জন্য কোনো কিছুই বেশি ভালো না। এক প্রবাদ যে আছে না, এটা একদম হাইড্রোফ্লোরিনের ক্ষেত্রে
ফিক্সড হাইড্রোসিল। হ্যাঁ, এই এই যে চলে গেল কান্না, এই কান্নার ধরনটা আমাদেরকে সবসময় নির্ণয় করতে হবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে আমাদেরকে কান্নার ধরনটা নিয়ন্ত্রণ করতে হবে, না হলে আমরা কিন্তু হারিয়ে যাব। ঠিক কান্না যেভাবে আমরা কান্নাকে যেভাবে আমরা নির্ণয় করব, কান্না থেকে যেভাবে আমরা মেডিসিনকে সিলেক্ট করব, প্রত্যেকটা আইটেমে সেভাবে আমরা সিলেক্ট করব। কারণ মানে কথাটা কি, কথাটা হচ্ছে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে উইদিন 24 আওয়ার্স সে তার 6টা ট্রু ডিজিজের মাইকিং করে দেয় আমাদের সামনে। বুঝতে পেরেছেন স্যার? বাচ্চা জন্মের 24 ঘন্টার মধ্যেই ওই বাচ্চা আমাদেরকে বলে দেয় যে আমি এই 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 ট্রু ডিজিজ নিয়ে পৃথিবীতে এসেছি এবং এইটা আমার মধ্যে প্রিডমিনেন্ট। কিন্তু কেউ এটা ধরতে পারে না, কেউ জানে না, কারণ আমরা জানি না যে কোন কান্নাটা কোন রোগ কে দিয়ে সব বলে দিল। এক কান্নাতে তো সব বলে দিল আমাকে, আমি যে জানি না। এক পায়খানাতে সব বলে দিল আমাকে, না আমি তো জানি না, আমি তো ডাক্তারবাবু আনারি। কি হয়েছে বলে সবুজ পায়খানা। আচ্ছা পায়খানা সবুজ, কখন পায়খানা করে সবুজ না রেখে দিলে হয় সবুজ? রেখে দিলে হয় সবুজ, রেখে দেওয়ার ওষুধ দিয়ে দিলাম, রেখে দিলে আর সবুজ হবে না, এখন সবসময় সবুজ করতেই থাকবে। এটা তো চিকিৎসা হলো না। কেন পায়খানা সবুজ, রেখে দিলে কেন সবুজ হয়, পায়খানা কেন সবুজ করে, এটা তো জানতে হবে। পায়খানা আমি রেখে দিলাম, হলুদ পায়খানা গুলো রেখে দিলাম, সবুজ হয়ে গেল এমনি? ওকে পায়খানা কি জিনে ধরছে নাকি, না ভূতে ধরছে, না দেয়া ধরছে? হলুদ সবুজ হয়ে গেল হলুদ থেকে? নিশ্চয়ই সবুজ হওয়ার পিছনে একটা কারণ আছে, ওই কারণটাকে খুঁজে বের করতে হবে। মনে রাখতে হবে রিয়াল হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট দেওয়া হয় ডিজিজ। রিয়াল হোমিওপ্যাথিতে অরিজিন অফ ডিজিজের ট্রিটমেন্ট দেওয়া হয়। আমরা এখন যেটাকে সোকল ডিজিজ বলি, আসলে তো ডিজিজ না, ওটা হচ্ছে রেজাল্ট অফ ডিজিজ। রেজাল্ট অফ ডিজিজের কোনটা অরিজিন, সে অরিজিনে গিয়ে আমরা চিকিৎসা দিই। সাধারণত কি একটা দেখুন আপনারা, একটা বাচ্চা কখন জন্মগ্রহণ করে, ফরমেশনটা কি হয়, এক্স বাই ওয়াই, এক্স ওয়াই, এটা তো বাচ্চা হয়। যদি এরকম হয় ডাবল এক্স ওয়াই ক্রোমোজোম, যদি এরকম হয়, অথবা এরকম যদি হয় এক্স ডাবল ওয়াই, তাহলে কি হবে? এটা হইলো কেন? এইটা তো পরীক্ষা করে সহজে বের করা যাবে না। এক্স ওয়াই ছিল না এক্স এস ওয়াই ছিল না ওয়াই এক্স ওয়াই ওয়াই ছিল, সহজে পরীক্ষা করে বের করা যাবে? এটা পরীক্ষা করে বের করা যাবে না। কিন্তু এটা হলো কেন, এই সমস্যাটা, এই সমস্যাটা হলো কেন, কেন হলো এই সমস্যা? একটা ছেলে একটা মেয়ে, হিসাব বলে কি এখানে একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটা মেয়ে বাচ্চা। এখানে কি হবে? না এখানে একটা ছেলে বাচ্চা হবে, এখানে কি হবে? একটা ছেলে একটা মেয়ে, এখানে তো দুইটা ছেলে, দুইটা ছেলে দুইটা একটা মেয়ে, তাহলে হিজড়া হবে। তাহলে এখানে কি হবে? দুইটা মেয়ে, এখানে হিজড়া হবে। ছেলে হিজড়া হলে তো মেয়ের মতো দেখায়, মেয়ে হিজড়া হলে কার মতো দেখায়? না, বিষয় সেটা না। বিষয় হলো এটা কেন হলো, এটা কেন কেন হলো? আমরা বলি আমরা মায়েদের ট্রিটমেন্ট দেই না, হোমিওপ্যাথির মায়েদের ট্রিটমেন্ট দেয় না। এই যে কেন হলো, এটা কোথায় হলো, কেন এটা কোথায় হলো? জাইগোটে তো জাইগোট ফর্মেশন। জাইগোটে এটা হলো। তাহলে জাইগোটে এটা জাইগোট, এটা জাইগোট। এখন আমরা কি বলছি, কেন এটা এরকম হলো? তাহলে এটা আরো আরো দূরে চলে গেল না? জাইগোটের উপরে আরো অনেক দূরে গেল। রিয়াল হোমিওপ্যাথিতে অরিজিন অফ ডিজিজের ট্রিটমেন্ট দেওয়া হয়, নট মায়োজম। মায়োজম বলে ওটাকে একটা সংজ্ঞায়িত করা হয়েছে। আমরা চলে গেছি সেই জেনেটিক সিস্টেমের উপরে, ক্রোমোজোমের উপরে, সাইটোপ্লাজমের উপরে। কেন সাইটোপ্লাজম গুলো ভাঙে, কেন ক্রোমোজোম গুলো ভাঙে, কেন নিউক্লিয়াস ভাঙে? একটা সেলের মধ্যে
আরএনএ থাকে, ডিএনএ থাকে, DNA ক্রোমোসোম থাকে। একটা সেলের মধ্যে 46টা ক্রোমোসোম থাকে একটা সেলের মধ্যে। যখন জাইগোট একটা সেল হয় তখন ওখানে 45টা সেল হয়। তাহলে এই যে 46টা ক্রোমোসোম আছে, এই 46টা ক্রোমোসোম যদি সঠিকভাবে তাদের বন্ডিংস গুলো না থাকে, ওরা ঠিক থাকবে? সেলের গঠন ঠিক হবে? যদি চোখের সেলের গঠন ঠিক না হয়, চোখ নিয়ে সমস্যা দেখা দিবে। যদি মেরুদণ্ডের না হয়, মেরুদণ্ড নিয়ে সমস্যা দেখা দিবে। ব্রেন না, নার্ভের না হলে ব্রেন নিয়ে সমস্যা দেখা দিবে। তাহলে এই যে ক্রোমোসোম আছে, এর তো ঠিক হইতে হবে। সেলে কি খালি ক্রোমোসোম আছে? ক্রোমোসোমের পরে আছে কি আরএনএ, ডিএনএ, ডিএনএ থেকে জেনেটিক্স, জেনেটিক্সে আসিয়া আমাকে দেখতে হবে যে কোথায় কি সমস্যা। তা আমাদের চিকিৎসাগুলো জেনেটিক লেভেলে চলে? নো, তার চেয়ে আরো কোনো গভীরে আছে যেটা আজও আমরা আবিষ্কার করতে পারিনি। ইপিজেনেটিক্স বলা হয় এটাকে। হ্যাঁ, আমরা কান্নার বিভিন্ন দিক আলোচনা করেছি। এখন স্যার বলতেছিলেন যে মায়ের কাছে কান্না থামে। এইখানে কিন্তু আমি একটা কথা বলেছি, আপনারা খেয়াল করুন। সুপার গ্লু অ্যাটাচমেন্ট, সুপার গ্লুর মতো অ্যাটাচমেন্ট, ডেনড্রাইট মার্কে অ্যাটাচমেন্ট। আমার স্যার বলে ডেনড্রাইট মানে ওই দেশে আঠা, সবচেয়ে ভালো আঠা ডেনড্রাইট। এখানে হলো আমাদের সুপার সুপার গ্লুর মতো অ্যাটাচমেন্ট। এটা মার সাথে হতে পারে, বাবার সাথে হতে পারে, বোনের সাথে হতে পারে, ভাইয়ের সাথে হতে পারে, দাদার সাথে হতে পারে, দাদির সাথে হতে পারে, যেকোনো ব্যক্তির সাথে একজন। একজনের সাথে হ্যাঁ, না হলে আমরা কিন্তু রিয়েল হোমিওপ্যাথিতে অনেক ভুল করি এই জায়গাটায়। এইটাই স্যার আমরা মনে করি মা ছাড়া বুঝি কারোর সাথে সুপার গ্লু হতে পারে না। হতেই পারে। অনেক বাচ্চা আছে না, বাবা ছাড়া কিছুই বোঝে না পৃথিবীতে। এই জন্য যে যদি অ্যাটাচমেন্ট হয় যে কোনো একজনের সাথে, প্রেম করে ছেলেটা, 9-এ পড়ে, মেয়ের জন্য গলায় দড়ি দিচ্ছে, ডেনড্রাইট মার্কে অ্যাটাচমেন্ট, জীবনের চাইতে বেশি ভালোবাসে। সুপার গ্লু মানেই হলো কুকুর, কুকুর মানে হলো হাইড্রোফোবিয়া। কুকুরের মতো স্বভাব, মনিবের জন্য নিজের জান উৎসর্গ করে দিচ্ছে। কুকুরের মতো স্বভাব, যেকোনো একজন। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। সুপার গ্লুর মতো অ্যাটাচমেন্ট যেটা হবে সেটাই হবে হাইড্রোফোবিয়া। এটা মার সাথে হতে পারে, বাবার সাথে হতে পারে, অনলি ওয়ান ব্যক্তি হবে এখানে। হ্যাঁ, সাথে সাথে কান্না। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে যে সুপার গ্লুর মতো অ্যাটাচমেন্ট। এখানে কিন্তু কনফিউজড হওয়া যাবে না। সাথে সাথে কান্না থেমে যায়। হ্যাঁ, একদম কনফিউজড হওয়ার কোনো সুযোগ নেই এখানে। এটা হলো যে শুধুই মা তা কিন্তু নয়। হ্যাঁ, শুধুই মা, তা কিন্তু নয়। হ্যাঁ চিরম্ব, শুধুই মা তা কিন্তু নয়। যে কোনো জিনিসের সাথেও হতে পারে অ্যাটাচমেন্ট। মায়ের সাথে অ্যাটাচমেন্ট নেই, বাবার সাথে, কোনো ব্যক্তির সাথে অ্যাটাচমেন্ট নেই। No, কোনো ব্যক্তির সাথে অ্যাটাচমেন্ট নেই। পৃথিবীতে ওই বাচ্চা খাওয়া ছাড়া কিছুই বোঝে না। খাওয়ার খাওয়া হতে পারে। ওই যে ওটা ভাগ্নিকা ভাতিজি নিয়ে এসেছিল। খাওয়া হলেই সে বন্ধ। তাহলে ওটাও এটা শুধু খাওয়া হলে বন্ধ। তাহলে খাওয়াও লিখতে হয়। মানে একটা বিষয়ের উপরে যদি তার সেনসিটিভিটি থাকে, ব্যক্তি শুধু নয়, খাওয়া হলে বা ঘুমানো, শুধু ঘুমালে না, ওটা আরেক জিনিস। তার বেশ না। অ্যাটাচমেন্ট, ঘুমের সাথে অ্যাটাচমেন্ট মানুষের হয় না। মানে সাধারণত অ্যাটাচমেন্ট বলতে বোঝায় মানুষের সাথে তার ঘনিষ্ঠতার সম্পর্ক। খাওয়া ঢুকে কারো কুকুরের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়, কারো বিড়ালের সাথে অ্যাটাচমেন্ট হয়ে যায়। এখানে যে খাওয়াটা ঢুকে, খাওয়াটা আমি বললাম এটা যদি দেখা যায় যে হ্যাঁ খাবারটা এমন খাবার, খেলে তো ভালো হয় সিমিলিটি, কিন্তু তার এমন খাবারের প্রতি আগ্রহ যে খাবারের সামনে পুরো দুনিয়া তার সার্কাল। স্যার একটু 5 নম্বরটা দিয়ে দেন। মানে একটা শুরু আবার সবটাই বলছে। সবটাই বলছি আমি। আবার হ্যাঁ সেটা। তাহলে মা হয়ে গেল হাইড্রোফোবিয়া, পরিবারের লোকজন হয়ে গেল সাইকোটিক, শরীর পরিবার হলে ও কোলে চলতে চায়, একটা কোল হলেই গেল। ও কারোর সাথে বেড়াতে যেতে চায়, কেউ বেড়াতে নিয়ে গেলেই হলো। স্যার একটু ও কিছু খেতে চায়, কিছু খেতে দিলেই হলো, তার কোনো ফিক্সড নেই। কিন্তু এ কি, এরও ফিক্সড নেই, এও যে কোনো কিছুতে থামে। কান্না করছে কোলে নিলে থামলো, কান্না করছে খেতে দিলে থামলো, কান্না করছে একটা খেলার জিনিস দিলে থামলো, কান্না করছে একটু গোসল করা দিলে থামলো, কান্না করতেছে একটু নিয়ে বেড়ালে থামলো। এর ফিক্সড নাই, এরও ফিক্সড নাই, কিন্তু হলেই হলো। এটা হলো সরি, এই যে সরি, হ্যাঁ, যে কোনো কলেই সে থাকে, সে বোঝে না কোন কল, কোন কল না, কোন কল তার মজার এটা বোঝে না।
চেনা অচেনা না, এটা টিডিএস। স্যার আবার থাকবে, আমি আসছি। হ্যাঁ, এখানে কিন্তু পার্থক্য আছে, স্যার, ইঞ্জিনিয়ারিং পার্থক্য আছে। পরিবার হলো সাইকোটিক, তাই না? হ্যাঁ। পরিবারের লোকজন হলো সাইকোটিক। হুম। তারপর স্যার শরীরটা ওটা কোন বলে গেলে সে থামবে। যে কোনো যে যে কোনো- কোনো বলে গেলেই থামবে। যে কোনো এদের দুজনের মধ্যে পার্থক্য হলো শরিক আর টিডিএস এর মধ্যে পার্থক্যটা বলেন। এ হলো সার্বজনীন, এ বুঝে শুনে সবার জন্য, এ না বুঝেই কিছুই বোঝে যে না। কোনো করে না বুঝে। হ্যাঁ। এ বোঝে না কিছু। টিডিএস বোঝে, টিডিএস ভাবে সারা দুনিয়ার মানুষ আমার, পুরুষ আমার ভাই, মেয়েরা আমার বোন, আকাশ আমার ছাদ, মাটি আমার বিছানা, মানে সবাইকে খাওয়াই দিবে, সে নিজেই মরে যাবে। ইউনিভার্সাল ব্রাদারহুড। এইটা হলো টিডিএস এর লক্ষ্য। পার্থক্যটা এইভাবে করে আমাকে মাথায় ঢুকাতে হবে। এটা স্যার, আর শরিক ও জানেই না ইউনিভার্সাল ব্রাদারহুড কাকে বলে, ব্রাদার কাকে বলে, মাদার কাকে বলে, সিস্টার কাকে বলে, ব্যবসা কাকে বলে, চাকরি কাকে বলে, পড়ালেখা কাকে বলে, ও এগুলো কিছুই বোঝে না। মেধাই দুর্বল। মেধায় অত দুর্বল না, ও কোনো সিরিয়াস না, কোনো গুরুত্বই নেই। ক্যাজুয়াল বলা হয় শরিক। এই জন্য এই শরিক আর টিডিএস মিলাইতে হবে। আবার ফির কি, এই যে সিভিল নাম আর শরীরের মধ্যে কিন্তু বেশি মিলে যাবে। সিভিল নাম শরীর নাম মিলে যাবে অনেক সময়, শরীর নাম সাইকেটিক মিলে যাবে অনেক সময়, কিন্তু এই মিলকে আলাদা করে ভাঙার জন্যই আমাদেরকে বারবার ফিলোসফি ব্যাখ্যা করতে হয়, ফিলোসফি আলোচনা করতে হয়, ফিলোসফির আলোচনা শুনতে হয়, ফিলোসফির আলোচনা গ্রুপিং করে করতে হয়। না হলে ফিলোসফি আলাদা হবে না, বই পড়েও হবে না, 2-4টা লেকচার শুনে হবে না, 2-4-10টা রুগী দেখে হবে না। ফিলোসফি শিখতে হবে লাইফ লং, সারা জীবন ফিলোসফি শিখতে হবে আমাকে। কত নতুন নতুন বিষয় আমার সামনে উপস্থাপন হবে, কিন্তু আমাকে আলাদা করে দিতে হবে। এখানে শুধুমাত্র বেসিক কনসেপশনটা দেওয়া হচ্ছে, বেসিক কনসেপ্ট, যে এইটা মোটামুটি বলে তাহলে ইউনিভার্সাল ব্রাদারহুড মানে টিডিএস। এখন এই ইউনিভার্সাল ব্রাদারহুডকে উনি একভাবে ব্যাখ্যা করবেন, ইনি একভাবে, উনি একভাবে, উনি একভাবে, ইনি একভাবে, আমি একভাবে, যারা সব মানে জনে জনে এটা ভ্যারি করতে পারে। আর ওইটা বুঝতে হবে ডাক্তারবাবুকে, আর এই জন্য লাগবে সিক্স সেন্স। তাহলে এই যে কান্না, কান্না নিয়ে যদি কারো প্রশ্ন থাকে বলেন। আমার কান্নার লেকচার শেষ, আগামী দিন মল নিয়ে আলোচনা করবো আমরা। আর কান্না নিয়ে কারো কিছু থাকলে বলুন, প্রশ্ন, যে কোনো প্রশ্ন কান্না নিয়ে। প্রশ্ন করলে সুবিধা হয় বেশি। প্রশ্ন করলে সুবিধা হবে, প্রশ্ন করুন কান্না নিয়ে। আমি কিন্তু বহু ধরনের কান্না দেখিয়েছিলাম, আলোচনা করেছি একটা করে, আমি সবগুলো শেষ করে দিয়েছি, সাথেই কান্না দিয়ে সব শেষ করে দিয়েছি, কারণ বাকিগুলো লাগে না তো। থামেনি ওইটাও সরি পিআরএস, থেমেছে কাঁদেনি সেটাও পিআরএস। হ্যাঁ, এখন বলুন কান্না নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে। মধ্যে আছে, অনেকের মধ্যে আছে, অনেকে বলেনি আমাকে, দারুণ প্রশ্ন আপনার। আসলে আমি যেমন কান্নাগুলো মানে ক্লাসিফিকেশন করেছিলাম, সাথেই কেঁদেছে, হ্যাঁ, অনেকক্ষণ পর কেঁদেছে, কেটেছে। অনেক চেষ্টার পর কেঁদেছে, সাথেই কেঁদেছে, এটাকে আমি বলেছি নরমাল বাচ্চা। নরমাল বাচ্চা। কাঁদেনি, কি অনেক অনেকক্ষণ পর কেঁদেছে, অনেক চেষ্টার পর কেটেছে। এইটা পিআরএস +1, হ্যাঁ, 1+, ঠিক আছে। হ্যাঁ। অনেক চেষ্টার পর কেঁদেছে, কেটেছে, অনেক চেষ্টার পরে চেষ্টা, চেষ্টা। তাহলে পিআরএস 2+। টুকুলা। আর মা ছাড়া পৃথিবীতে কারো কাছে কাঁদে না, কাঁদেনি। পিআরএস 3+। এটা হলো সুপারগুলো অ্যাটাচমেন্ট। আর কাঁদেইনি, কাঁদেনি। কেঁদেছে কিন্তু থামেনি। থামেনি। এটা সব থামেনি। এই দুইটাই সুপার। সব সুপার, এই তিনটেই সুপার। পিআরএস এর তো গ্রেড আছে, PRS চলে যাবে। আছে না? হ্যাঁ, ক্লিয়ার আপনি বিষয়টা? বুঝছি। হ্যাঁ, আমি জানি। গ্রেডে চলে যাবে। আমি ওই জন্যই ওখানে 5টা ক্রাইটেরিয়া তৈরি করছি। প্রথম 5টা তৈরি করছি যে আপনাদের প্রশ্ন থাকবে যে স্যার 5টা কি, আমি 5টা বুঝাবো আপনাদেরকে। আবার ওই 5টা থেকে বেরিয়ে আসছি। যেমন অ্যাটাচমেন্ট মানেই পিআরএস এবং সাইকোটিক। অ্যাটাচমেন্ট মানেই পিআরএস সাইকোটিক। আমরা আমাদের আলোচনায় একটা পর্যায়ে আলোচনা করব 100% অ্যাটাচমেন্ট আর লেস দেন 100% অ্যাটাচমেন্ট। দারুণ একটা টপিক এটা।
দারুণ টপিক, কিন্তু এটা এখন কিছুই বুঝবেন না আপনারা। যেমন কান্না বুঝতে পারছেন না, ওইটাও কিছু বুঝবেন না। এই কান্নার আলোচনা হবে, খাওয়ার আলোচনা হবে, ঘুমের আলোচনা হতে হতে দেখবেন যে এক পর্যায়ে সব চলে আসছে। ঠিক আছে, আমরা মনে হয় আমাদের বিষয়বস্তুর মধ্যে ঘুম লিখে দিই, ওই পয়েন্টটার মধ্যে ঘুম লিখে রাখো। ঘুম ঘুম 8টা 10টা লিখেছি না? হ্যাঁ, ঘুম তো একটা ভাইটাল জিনিস। কেমন ঘুমায় কিন্তু হ্যাঁ। সবসময় আমরা লিখে দিই কেমন ঘুমায়। ঠিক আছে, কেমন ঘুমায়। তাহলে আমরা কান্না নিয়ে আর কারো কোনো প্রশ্ন না হলে শেষ করে দেবো হ্যাঁ, আলোচনা। স্যার বাদ দেন, হচ্ছে স্যার আজকে এরপর ইংলিশের মাথায় থাক স্যার, বেশি লোড না হবে না। ঘুম 12 ঘন্টা।